আসসালামু আলাইকুম। অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাগিব আঞ্জুম খান, বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমরা পড়ব প্রাণীর পরিচিতি, প্রাণীবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার। তো আজকে আমরা হাইড্রা দিয়ে শুরু করব। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য এই চ্যাপ্টারটাকে আমি 3 স্টার দিতে পারি, কারণ এই চ্যাপ্টার থেকে আগেও অনেক প্রশ্ন এসেছে এবং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো চলেন শুরু করি। তো আজকে আমরা হাইড্রা দিয়ে শুরু করব। হাইড্রার এই স্লাইড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রা নিডারিয়া প্রভুক্ত সরলকরণের জলজ প্রাণী, এটা ইম্পর্টেন্ট। হাইড্রা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, তার মানে এখানে ম্যাসোক্লিয়া রয়েছে, আগের চ্যাপ্টার থেকে আমরা জানি। তো আগের চ্যাপ্টারের পড়াশোনাগুলো আর কি কোরিলেশন করে আজকে পড়ার চেষ্টা করব এবং তোমরাও আমার সাথে একটু রেসপন্ড করো, ওকে? আচ্ছা, তো এটা দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী নামে পরিচিত। এটা হচ্ছে নিডারিয়া, টিনোফোরা। এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, আমরা দুইটা পড়েছিলাম, একটা হচ্ছে নিডারিয়া আর একটা টিনোফোরা। নিডারিয়াটা মেইন 9 পর্বের মধ্যে পড়ে, কিন্তু টিনোফোরাটা আর কি গৌণ পর্বে পড়ে আর কি, ওকে? আচ্ছা, তো হাইড্রার আবিষ্কারক, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? হাইড্রার আবিষ্কারক কথাটা ইম্পর্টেন্ট। ট্রেমব্লেকে হাইড্রার আবিষ্কারক বলা হয়, কিন্তু আমাদের এটা জানতে হবে হাইড্রার নামকরণ কে করছে। হাইড্রার নাম দিয়েছেন আবার ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার নাম দিয়েছেন ক্যারোলাস লিনিয়াস। সো এই কথাটা পড়তে হবে। যে প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে হাইড্রার আবিষ্কারককে, তখন বলতে হবে ট্রেমব্লে। আবার যখন বলবে হাইড্রার নামকারককে, তখন বলতে হবে ক্যারোলাস লিনিয়াস। আবার যদি বলে যে হাইড্রার টটিপটেন্সি বৈশিষ্ট্যের আবিষ্কারককে, তখন সেটা ব্রেইন উত্তর হয়ে যাবে। সো কোরিলেশন করে পড়াটা খুব ইম্পর্টেন্ট। আর তো এই ট্রেমব্লে আবিষ্কারক, এই জিনিসটা পড়তে হবে। আর ক্যারোলাস লিনিয়াস, এই দুইটা জিনিস এখান থেকে পড়তে হবে, আর কিছু না পড়লেও হবে। আর এই টিনোফোরাটার থেকে একটা কথা বলি, আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি টিনোফোরা কিন্তু ডি অরীয় প্রতিসাম্যের মধ্যে পড়ে। আমরা সি দিয়ে মনে রাখছিলাম, সি দিয়ে আসতেছে হচ্ছে টিনোফোরা, এটা হচ্ছে টিনোফোরা। আরেকটা আসছে হচ্ছে সিওলোপ্লানা। লেখা অনেক খারাপ, একটু কষ্ট করে বুঝে নাও। তোমরা অরীয় প্রতিসাম্য এটা পড়ে আসছে, ডি অরীয় প্রতিসাম্য, সরি। টিনোফোরা আর সিওলোপ্লানা এটা কিন্তু ডি অরীয় প্রতিসাম্য। সো এটা কিন্তু একটু কোরিলেশন করে পড়তে হবে। আমার সাথে পড়লে, কোরিলেশন করে পড়লে ঝামেলা হবে না আশা করি। আচ্ছা, এটা মুছে দিলাম। আরেকটা অংশ, যে এই হাইড্রা কিন্তু হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, এটাই আর কি টটিপটেন্সি বৈশিষ্ট্য। এটা একটু পরে পড়বো আমরা। নেক্সট স্লাইডে যাই। তো বাংলাদেশে হাইড্রার প্রজাতির সংখ্যা, মানে বাংলাদেশে পাওয়া যায় 3টা, কিন্তু পৃথিবীতে পাওয়া যায় হচ্ছে 40টার মতো। বাংলাদেশে কোন 3টা পাওয়া যায়? বাংলাদেশে বাদামি বর্ণের হাইড্রা অলিগোঅ্যাক্টিস পাওয়া যায়। হাইড্রা, এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রা ফুস্কা। আমি এটা দিয়ে মনে রাখতাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 3টি বর্ণের যে হাইড্রা পাওয়া যায়, বাদামি বর্ণ, সবুজ বর্ণ বা হলদে বাদামি বর্ণের, কোনটার কোন বর্ণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা এটা মনে রাখতাম যে এই হাইড্রা ফুস্কা যেটা বা হাইড্রা অলিগোঅ্যাক্টিস, এটা বাদামি বর্ণের। আমরা জানি যে ফুসকা কি বাদামি বর্ণেরই, তো তাই না? একটু বাদামি বাদামি বর্ণেরই, তো ব্রাউনিশ শেপের। সো এটা দিয়ে মনে রাখতাম হাইড্রা অলিগোঅ্যাক্টিস হচ্ছে বা হাইড্রা ফুসকা হচ্ছে বাদামি বর্ণের। আচ্ছা, আর হাইড্রা ভিরিডিসিমা যেটা আমাদের থাম্বনেইলেই ছিল, তোমরা দেখতে পারো, সেটা কিন্তু সবুজ বর্ণের, ওকে? সবুজ বর্ণের।
হাইড্রা ভিরিডিসিমা। আর বর্ণহীন বা হলুদ বাদামি যেটা, সেটা হচ্ছে হাইড্রা ভালগারিস। ভালগার ব্যক্তিরাদের মানে কোনো মনে রসকস থাকে না, তাই তারা বর্ণহীন। তো এটা দিয়ে মনে রাখছি, তোমরা চাইলে অন্য কিছু দিয়ে মনে রাখতে পারো, বাট এটা মনে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, এই বাদামি বর্ণের যে হাইড্রা অলিগেক্টিসটা আছে, এখানে একটু লিখে রাখো, এখানে 6, আর ভিরিডিসিমা হচ্ছে 4 থেকে 8, আর এই হাইড্রা ভালগারিসটা হচ্ছে 6 থেকে 10। এই কথাটা মনে রাখো। মানে হচ্ছে হাইড্রা অলিগেক্টিসের কোর্সিকার সংখ্যা 6টি, আর হাইড্রা ভিরিডিসিমার কোর্সিকার সংখ্যা হচ্ছে 4 থেকে 8টি, হাইড্রা ভালগারিসের কোর্সিকার সংখ্যা 6 থেকে 10টি। এটা একটু মনে রাখো, কারণ এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের পড়া। আমি আর কি এখানে আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই সব কিছুই কভার করার চেষ্টা করব। আর ফার্স্ট চ্যাপ্টারে আলিম স্যারের বইয়ের উপর আমি আলাদা ক্লাস দেবো, সেটা ইউটিউবে আপলোড করে দেবো কয়েকদিন পর, সেটা 2 সপ্তাহ দেরি হতে পারে। আচ্ছা, যাই হোক। তো আরেকটা আছে, সেটা হচ্ছে হাইড্রা, এটা আলিম স্যারের পড়া, জায়াটিকা। তোমাদের যারা ল্যাবে গেছো, প্র্যাকটিক্যাল করছো, হাইড্রার যে একটা তোমাদের একটা স্লাইড দেখানো হয়েছে, সেটা কিন্তু হাইড্রা জ্যানজেন্টিকা। যদি সেটা বেগুনি বর্ণের বা গোলাপি বর্ণের হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা এটা দেখছো, ঠিক আছে, এটা গোলাপি বর্ণের হয়ে থাকে। এটাও কিন্তু আলিম স্যারের বইয়ের পড়া, এটা একটু নোট করে রাখো, ঠিক আছে। আর হচ্ছে এটার কোর্সিকার সংখ্যা হচ্ছে তোমার 6টা। ওকে, এটার কোর্সিকার সংখ্যা 6টা। তাহলে বাদামি বর্ণের হাইড্রা অলিগেক্টিসের কোর্সিকার সংখ্যা 6টা, ভিরিডিসিমার কোর্সিকার সংখ্যা 4 থেকে 8টা। এটা কিন্তু এমসিকিউ ইম্পর্টেন্ট, পরীক্ষা যে কোনো জায়গায় পরীক্ষা দিবা, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন তো দিবা, তার আগে বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিবা, সেখানেও এটা ইম্পর্টেন্ট। এটা পাবাই, এটার মধ্যে আর বলার কিছু নাই, এটা পাবাই। সো এটা একটু নোট করে রাখো, ঠিক আছে। এটা বইয়ের একটা চিপা কোনো জায়গায় একটা লিখে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। আলিম স্যারের বইয়ে আছে, যে কোনো সময় এসে পড়তে পারে মেডিকেল অ্যাডমিশনে। সো হাইড্রা অলিগেক্টিস বা হাইড্রা ফুস্কা বাদামি বর্ণের, এটার কোর্সিকার সংখ্যা হচ্ছে 6টা। হাইড্রা ভিরিডিসিমা সবুজ বর্ণের, এটার কোর্সিকার সংখ্যা তোমার 4 থেকে 8টা। আর হাইড্রা ভালগারিস, যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশে, বর্ণহীন বা হলুদ বাদামির, এটার কোর্সিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টা। হাইড্রা জ্যানজেটিকা গোলাপি বর্ণের, এটার কোর্সিকার সংখ্যাও 6টা। সো এরকমভাবে কোরিলেশন করে পড়তে হবে। এখানে আমি একটু সময় বেশি দিচ্ছি, কারণ এটা এই চ্যাপ্টারের মধ্যে আর কি 5 স্টারের মতো, ঠিক আছে। এই 5 স্টার এই টপিক হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে হলে এটা মানে কভার করতেই হবে, এখান থেকে একটা প্রশ্ন পাবাই। আচ্ছা, হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী, অবস্থান এটা একটু দাগায় রাখো, মুক্তজীবী প্রাণী। কারণ না, এটা মনে হয় কোনো একটা অনুশীলনের প্রশ্ন আমি দেখছিলাম। যাই হোক, তারপরে এরা মাংসাশী, কিছুক্ষণ পরেই পড়বো আমরা। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, এটাও এমনিতেই আমরা জানি। আর এটা একটু দাগাও, হাইড্রা অরীয় প্রতিসম আমরা পড়ে আসছি। অরীয় প্রতিসমগুলো কি পড়ে আসছিলাম একটু মনে আছে কি? আমরা কি দিয়ে মনে রাখতাম? আমরা মনে রাখছিলাম সির জলে হাইড্রা দিয়ে। অরীয় প্রতিসম নেমোনিক আমরা মনে রাখছিলাম সির জলে হাইড্রা দিয়ে। সির জলে, সি থেকে আসতেছে সি অ্যানিমন, জলে থেকে আসতেছে জেলিফিশ, আর হাইড্রা থেকে হাইড্রা, সির জলে হাইড্রা। তো এখানে লেখার জায়গা নেই, আমি কিন্তু এমনি কোরিলেশন করে পড়ে দিচ্ছি। আমার সাথে গেলে কিন্তু আমার মনে হয় পড়বা তোমরা একটা চ্যাপ্টার, কিন্তু পড়া হয়ে যাবে পুরা বই। সো আমার সাথে টিউন থাকো, হ্যাঁ। ওকে, তো অরীয় প্রতিসম এটা তো বললাম। আর এটা টেক্সটে আছে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা। এই মিলিমিটার কিন্তু কথাটা দাগায় রাখো, বুঝছো? কেন দাগায় রাখো সেটা বলতেছি। এই মিলিমিটার কথাটা দাগায় রাখো, ভালো করে দাগায় রাখো মিলিমিটার কথাটা। কেন? কারণ হচ্ছে এই মিলিমিটার তোমার দেখা যাবে 1 থেকে 10 থেকে 30 অপশনে মিলিমিটার না লিখে রাখছে সেন্টিমিটার, তো এটা তো হবে না। বা আরেক জায়গায় লেখা রাখছে যে তোমার 100 থেকে 300 সেন্টিমিটার, পরে ওইটা হবে আনসার। সো প্লিজ
এখানে এখানে ফিজিক্সের পড়া এসে পড়ছে, দেখছো? সো কোরিলেশন মাস্ট ইম্পর্টেন্ট। যারা কোরিলেশন করে পড়তে পারবা তাদের জন্য মেডিকেল ইজিয়ার, ঠিক আছে? তো মেডিকেল রিলেটেড আলাদা একটা ভিডিও আমি বানাবো নি, সেখানে মেডিকেলের আরও বিষয় সম্পর্কে বলবো। যদি কোরিলেশন করে না পড়ো না, তাহলে মেডিকেলের অ্যাডমিশন পরীক্ষাটা মানে একটা নাইটমেয়ারের মতো হবে। মানে তুই ওই পরীক্ষার হলে বসেই আর কি অনেক কিছু বাছাই করে ফেলবে, বুঝছো? আচ্ছা, যাই হোক, সেটা পরের কথা। আর এটার প্রধান হাইড্রার বহি গঠন প্রধানত 3টি অংশে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে হাইপোস্টাম দেহকাণ্ড, পদতল, পাদচাকতি। ওকে, হয়ে গেল। এই এটা তো বললামই যে এই 10 থেকে 30 মিলিমিটার এটা তাকায় রাখবা। এটা কিন্তু অনুশীলনীর এমসিকিউ, সম্ভবত আলিম স্যার বা মাজেদা ম্যাডামের এমসিকিউ। আমি কিন্তু আলিম স্যার মাজেদা ম্যাডামও এই চ্যাপ্টারে একই সাথে কভার করে গেলাম। এই যে 6টা কোষিরোকা তোমার বাদামি বর্ণের যে হাইড্রোলিক, তারপর বা ভিরিডিসিমার যে 4 থেকে 8টা কোষিরোকা, হাইড্রোভালগারিসের যে 6 থেকে 10টা কোষিরোকা, এটা কিন্তু তোমার আলিম স্যারের বইয়ের পড়া। এবং হাইড্রাস জ্যানজেটিকার যে গোলাপি বর্ণের 6টা কোষিরোকা, এটাও হচ্ছে মাজেদা ম্যাডাম আর আলিম স্যারের বইয়ের পড়া। সো এখানে কিন্তু নাই, কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। আমার সাথে এটা পড়লে কিন্তু এটা কিন্তু তোমার কোনো কোচিং সেন্টারে এটা পড়াবে না, আমি পড়াচ্ছি। কোচিং সেন্টার শুধুমাত্র আলিম স্যারের বইটাকে আর মাজেদা ম্যাডামের বইটাকে পাশে রেখে তো শুধু আজমল পড়াই তোমাকে ছেড়ে দেবে। কিন্তু তোমাকে ভালো করতে হলে কি ওইগুলোও করতে হবে, কারণ আমরা জানি কি ওখান থেকে প্রশ্ন আসে না? হ্যাঁ, অবশ্যই আসে। সো এটা পড়তে হবে। আর এখানে আসো, হাইপোস্টমে মুখছিদ্রে অবস্থিত, এই কথাটা দেখো শেষ। এইখান থেকে এটাই, কারণ এই চ্যাপ্টারে আমি বলছি এই স্লাইডটা 5 স্টার, আমি আগেই উপরেই দেওয়া রাখছি, দেখো এটা 5 স্টার। সো এটার পড়াগুলোও একটু বেশি। সো আচ্ছা, ঠিক আছে, পরের স্লাইডে আসো। আর দেহকাণ্ডের এই যে 6 থেকে 10টা দেখতেছো না, এই যে 6 থেকে 10টা, যে এটা কিন্তু হাইড্রা, বলতো কি? হাইড্রা ভালগারিসের, আমি লিখতে পারতেছি না, সরি। এই 6 থেকে 10টা কি? হাইড্রা ভালগারিসের। ওকে, হাইড্রা ভালগারিসের। আর আর কোষিকার মধ্যে নেমাটোসিস থাকে। আর এটা পড়বা, কেন পড়বা? এই যে দেহকাণ্ডের মধ্যে কি কি অংশ থাকে, কোষিকা থাকে, তারপরে মুকুল থাকে, জননাঙ্গ থাকে, তখন দিয়ে দিবে দেহকাণ্ডের অংশ 9 কোনটি? অপশনে দেওয়া থাকবে পাদচাকতি, ঠিক আছে? এরকম প্রশ্ন আসবে, যেখানে 3টা সেটাই ইম্পর্টেন্ট। আর এই কোষিকার কাজটা দাগায় রাখো, কোষিকার কাজটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? আহার সংগ্রহ, চলন, আত্মরক্ষায় অংশ নেয়। আহার সংগ্রহ, চলন আর আত্মরক্ষায় অংশ নেয়, এই 3টা কাজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে তোমার টেক্সটের মানে অনুশীলনের প্রশ্নে আসছে, বুঝছো? আহার সংগ্রহ, চলন, তোমার আত্মরক্ষা, ঠিক আছে? এগুলো তোমার টেক্সটে আছে। সো এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার এটাই ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার মুকুল গ্রীষ্মকালে সৃষ্টি হয়, মুকুল উদ্গম আমরা পড়বো, সেখানে এই কথাটা আছে। গ্রীষ্মকালটা হচ্ছে কি আমাদের জন্য অনুকূল না, শীতকালে তো আমরা বেশি কষ্ট পাই। গ্রীষ্মকাল আমাদের জন্য অনুকূল আর শীতকালটা প্রতিকূল। আর এই যে জননাঙ্গ কখন সৃষ্টি, এটা খুবই ইম্পর্টেন্ট। হেমন্ত শীতকালে, এটা খুবই ইম্পর্টেন্ট। হেমন্ত শীতকাল, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কি এটা এভাবে আসে, বুঝছো? যে শীতকালে তোমার যৌন জনন হয়, কিন্তু জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত শীতকালে। এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? যৌন জনন হয় শীতকালে, জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত শীতকালে। মানে হেমন্ত শীতের মাঝামাঝি সময়ে তোমার জননাঙ্গটা সৃষ্টি হয়ে যায়, আর শীতকালে তোমার যৌন জনন হয়। কারণ কি? যৌন জনন হওয়ার জন্য জননাঙ্গ তৈরি হতে হবে। সো জননাঙ্গ কি যৌন জননের আগেই তৈরি হতে হবে। আর শীতকালের আগে কি? হেমন্ত শীতকাল, এটা মনে রাখবা, এভাবে মনে রাখবা। ওকে,
তারপরে পাদচাকতি থেকে একটা ইম্পর্টেন্ট কি, এখানে যে বুদবুদের মাধ্যমে তোমার গ্লাইডিং চলন হয়, এটা একটু ইম্পর্টেন্ট, এটা পড়ো, এটা খালি রিডিং দিও। তারপরে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, এখানে খালি ম্যাসোগ্লিয়াটা পড়ো, অকোষীয় জেলির মতো ম্যাসোগ্লিয়া থাকে, এটা তোমরা আগেই পড়ে আসছো ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আমি পড়াইছি এটা, যে ম্যাসোগ্লিয়া জিনিসটা কি এটা পড়াইছি। ওকে, আগের ভিডিওগুলো দেখো। হাইড্রার অন্তর্গঠন হচ্ছে তোমার দুটি প্রধান অংশ থাকে। আমরা কি বললাম, বহির্গঠনে কি থাকে, হাইপোস্টোম, তারপরে দেহকাণ্ড, তারপরে পাদচাকতি। আর মুখছিদ্র কোথায় থাকে, হাইপোস্টোমে থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন অন্তর্গঠনে কি থাকে, দেহপ্রাচীর আর সিলেন্টেরন, ঠিক আছে? কি দেহপ্রাচীর সিলেন্টেরন, এই যে একটা দেহপ্রাচীর আর মাঝখানে যেটা থাকবে গহ্বরের মতো, সেটাই সিলেন্টেরন। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। এখান থেকে এই স্লাইডটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার এই যে এটা, বুঝছো? এইগুলো এখানে রিডিং দিও যদি পারো তাহলে। আর এই কোষগুলো যে যেমন হচ্ছে এপিডার্মিসের কোষ, এটা এখানে খেয়াল করার বিষয় আছে, এপিডার্মিস, ম্যাসোগ্লিয়া আর গ্যাস্ট্রোডার্মিস। এখানে ম্যাসোগ্লিয়া দেখো, ম্যাসোগ্লিয়া কি বলছে, আগে ম্যাসোগ্লিয়া পড়ো, তারপর ওই দুটো পড়াই দিচ্ছি। ম্যাসোগ্লিয়া কোনো কোষ স্তর নয়, একে সংযোগকারী স্তর বলা হয়। ম্যাসোগ্লিয়া আমরা তো জানি, অকোষীয় ম্যাসোগ্লিয়া আমরা পড়ে আসছি একটু আগে, অকোষীয় ম্যাসোগ্লিয়া, ঠিক আছে? এই যে অকোষীয় স্তর বলাই আছে, ঠিক আছে? আচ্ছা, আর এই এপিডার্মিস, এপি মানে কি, এপি কথাটার মানে হচ্ছে তোমার বাহিরের স্তর, বাহিরে, এপি কথাটার মানে হচ্ছে বাহিরে। আর গ্যাস্ট্রো কথাটার মানে কি, গ্যাস্ট্রো মানে কি, আমরা বলি না গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক কোথায় হয়, গ্যাস্ট্রিক হচ্ছে কিন্তু পেটের ভিতরে হয়, পেটের বাইরে হয় না, বুঝছো? তার মানে গ্যাস্ট্রিক মানে ভিতরে, এপি মানে বাইরে। তো এখানে কি পড়বা আর কি, এত গাছগাছাইতেছি কেন, এই জিনিসটার জন্য, ঠিক আছে? এই দেখো এপিডার্মিস আর হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে প্রধান পার্থক্য কিন্তু দুইটা জায়গায়, একটা হচ্ছে জননকোষ আর নিউরোসাইট, দাগাই দিছি এই দুইটা। দেখো কিভাবে আমি দেখাই দিই, এই যে তোমার পুষ্টিকোষ, এই পুষ্টিকোষটা কি জানো, পুষ্টিকোষটা মেইনলি তোমার পেশি আবরণী কোষ, একই জিনিস। তোমরা যারা পড়ছো তারা জানো, যারা এখনো পড়ো নাই তাদের জানাই দিচ্ছি। আর 2 নম্বরে আছে কি, ইন্টারস্টিশিয়াল কোষ। দেখো গ্যাস্ট্রোডার্মিসের 3 নম্বরে আছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। সংবেদী কোষ, এখানে সংবেদী কোষ, স্নায়ু কোষ 3-4, এই গ্যাস্ট্রোডার্মিসের 4-5 সংবেদী কোষ, স্নায়ু কোষ। তারপরে হচ্ছে তোমার আর গ্রন্থি কোষ হচ্ছে তোমার 5 নম্বরে, আর এখানে 2 নম্বরে, তার মানে মিলে গেল, ঠিক আছে? কিন্তু যেটা অমিল সেটা আমি দাগাই দিছি, এই যে এটা, এই যে সেটা হচ্ছে কি, জননকোষ এবং নিউরোসাইট। জননকোষ এবং নিউরোসাইট কিন্তু এপিডার্মিসে থাকে। আমরা জননকোষ, নিউরোসাইট এটা কি পড়ছি, আমরা বহির্গঠনে পড়ছি না, জননকোষ, জননাঙ্গ, জননকোষ কোথায় থাকে, জননাঙ্গতেই থাকে। কোর্শিকা পড়ছি না, নিউরোসাইট কোথায় থাকে, কোর্শিকাতেই থাকে, সেগুলো বহির্গঠনেই থাকবে, ভিতরে আসবে না। আর পুষ্টিকোষ জিনিসটা যেটা, সেটা হচ্ছে তোমার পুষ্টিকোষ আর পেশি আবরণী কোষ একই কথা, একটু পরেই বুঝতেছো, বোঝাই দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, নেক্সট স্লাইডে যাই। এখান থেকে এইটুকুই, এখান থেকে এই বক্সটুকু ইম্পর্টেন্ট, আর ওই যে ওইটুকু রিডিং পড়বা, তাহলেই হয়ে যাবে, শেষ। তারপরে এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ। আর এখান থেকে পড়ার যে বিষয়টা হলো সেটা হচ্ছে তোমার কিউটিকলের যে আবরণ এপিডার্মিসের বহিরাবরণ গঠন করে, এটা পড়বা। আর পেশি আবরণী কোষ, যেটা পেশি আবরণী কোষ থেকে আমার মনে হয় না যে এত বেশি কিছু ইম্পর্টেন্ট, কিন্তু এই আর কি কিউটিকল যেটা না, এটাই ইম্পর্টেন্ট, কারণ এটা টেক্সটের প্রশ্ন। এভাবে টেক্সট লেখা রাখবো, আমি যেগুলো টেক্সট বলতেছি, টেক্সট মানে কি, অনুশীলনী এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ কিন্তু ঠাটা মুখস্থ, এটার মধ্যে আর কোনো নেই, মানে যদি কিছু মেডিকেলে নাও পড়া যাও
অনুশীলনী এমসিকিউ পড়ে যেতে হবে। আর এই যে মিউকাস দানা নিঃসৃত কিটিকল গঠনে অংশগ্রহণ নেয় এবং দাগে বিচ্ছিন্ন রাখে, এটা কিন্তু অনুশীলনী এমসিকিউ। আচ্ছা, তারপরে আসো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা খুবই ইম্পর্টেন্ট, যেটা নেক্সট স্লাইডে আসছে। দাঁড়া, এখান থেকে কি পড়তে হবে? হাইপোস্টামের নিচের দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে, রিডিং জাস্ট। ওকে, নেক্সট স্লাইডে আসো, তাড়াতাড়ি শেষ করতে হবে। এখানেও যদি আমি সারাদিন লাগাই দিই তাহলে তো হবে না। তো এই যে যেটা বলতেছিলাম যে এই কাজটা ইম্পর্টেন্ট। কাজটা কি ইম্পর্টেন্ট? এই যে ব্রেইন প্রতি 45 দিন অন্তর অন্তর হাইড্রেট দেহের সকল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই বৈশিষ্ট্যকে বলা হয় টটিপোটেন্ট। বৈশিষ্ট্যকে বলা হয় টটিপটেন্ট বৈশিষ্ট্য, কিন্তু মানে যেটার আসল নাউন সেটা হচ্ছে টটিপটেন্সি, ঠিক আছে। আর এই বৈশিষ্ট্য বলেই ব্রায়েন হাইড্রাকে অমর প্রাণী হিসাবে আখ্যায়িত করছেন। অমর প্রাণী। ওকে, মনে থাকবে যে হাইড্রা তাহলে আবিষ্কার করলো কে? ট্রেমলে। হাইড্রার নামকরণ করলো কে? ক্যারোলাস লিনিয়াস। হাইড্রাকে অমর প্রাণী হিসাবে আখ্যায়িত করলো কে? এই যে ব্রেইন, ঠিক আছে। যাই থাকো অপশনে যেটাই থাকবে সেটাই দিবা। আর হাইড্রার টটিপটেন্সি বৈশিষ্ট্য আবিষ্কার করে কে? হাইড্রার টটিপটেন্সি বৈশিষ্ট্য আবিষ্কার করে এই যে এই ব্যাটাই ব্রাইন, ঠিক আছে। এই ব্রাইন ব্যাটাই আবিষ্কার করছে। তো হলো, হ্যাঁ। তারপরে কি সংবিধি থেকে কি পড়বা? সংবিধি থেকে বেশি কিছু পড়ার নাই, যাই হোক। তারপরে স্নায়ু কোষ থেকে স্নায়ু জালকা, স্নায়ু রোম, এটা পড়তে পারো, না পড়লেও সমস্যা নেই। কিন্তু গ্রন্থিকোষের কাজটা ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? মিউকাস ক্ষরণ করে দেহের সাথে লেগে থাকতে সাহায্য করে, মানে একটা চলনে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, ফ্লোটিং একটা চলন, এটাও পড়বা। খাদ্য গলাৎকরণে সাহায্য করে, এটাও পড়বা, একটু পরে আসতেছি। আর জনন কোষ, যেটা জনন কোষ তোমার দু ধরনের, শুক্রাণু ডিম্বাণু, সবাই জানো। পরিণত ডিম্বাণুটি বড় গোল, এটা পরে পড়বা। এটা মানে যারা এইচএসসি দিবা না, এইচএসসি এক্সাম দিবা, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, যাই হোক, মেডিকেলের পড়া আর ইন্টার পড়া কিন্তু সেম না, আলাদা। তো নিডোসাইডে আসো। নিডোসাইড কি? বেচানো জুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। আচ্ছা, ক্ষুদ্র দৃঢ় এবং সংবেদী নিডোসিল এবং অভ্যন্তরে, আচ্ছা এটা পড়লাম। নেমাটোসিস্ট বহন করে, এটা ইম্পর্টেন্ট। গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা। হিপনোটক্সিনের ব্যাপারে আমরা নেক্সট স্লাইডে জানতেছি। পরিস্ফুটনরত নিডোসাইট কি? নিডোপ্লাজম। আচ্ছা, এটা তো অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আসো আদর্শ নিডোসাইডের গঠন। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতেছি। এটার মধ্যে নেমাটোসিস্টের প্রকারভেদটা তোমরা এই চ্যাপ্টারের আমি 5 স্টার দিতে পারি, 5 স্টার দিতে পারি। যাই হোক, এটা কেমন একটা হয়েছে, যাই হোক 5 স্টার তোমরা দাগিয়ে নাও। আচ্ছা, আর নেমাটোসিস্টটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখান থেকে অনেক কোয়েশ্চেন করা যায়। যেমন হলো ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট, ঠিক আছে। তারপরে আদর্শ নিডোসাইটিক ক্যাপসুলটি প্রোটিন ও ফেনল দিয়ে থাকে। ফেনল নিয়ে আরও কথা আছে, নেমাটোসিস্টের প্রকারভেদে ফেনল নিয়ে অনেক কথা আছে, সো এটা ইম্পর্টেন্ট। প্রোটিন ও ফেনল সমন্বয়গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিনে পূর্ণ থাকে। হিপনোটক্সিনে পূর্ণ থাকে কথাটি ইম্পর্টেন্ট। সূত্রকের চওড়া গোড়াটিকে বাট বা শ্যাফট বলা হয়। এটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা কেমন জানি খাপছাড়া প্রশ্ন লাগতেছে। যাই হোক, 3টি বড় তীক্ষ্ণ কাটার মতো বার্ব এবং সর্বিসারিত বিন্যস্তর কাটার মতো অসংখ্য বার্বিউল দেখা যায়। হ্যাঁ, আমি যেটুকু দাগাই দিয়েছি সেটুকু দাগাও। আচ্ছা, এখানে ক্যাপসুল যে ঢাকনাটি আবৃত থাকে তার নাম হচ্ছে অপারকুলাম। উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়। আচ্ছা, অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। যখন ট্রিগারের মতো একটা জিনিস কাজ করে, এই যে দেখো নিডোসিল, তখন এই অপারকুলামটা খুলে যায়। এই যে এইটা একটি রূপান্তরিত ছিলাম, এটা দাগাও। ট্রিগারের মতো কাজ করে, এটাও দাগাও।
তারপর পেশিতন্তু লাসো, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু নেমাটোসিস্টের প্রকারভেদ তো বললাম খুবই ইম্পর্টেন্ট। নেমাটোসিস্টের প্রকারভেদ অনেক ইম্পর্টেন্ট। তারপর কিন্তু এখান থেকে কি পড়বা আসল জিনিসটা, এই যে ওয়ার্নার 1965 সালে, আমি সাল পড়তে বলি না কখনো, কিন্তু আমার মনে হয় যে 1965 সালটা এখানকার এই সালটা জানা প্রয়োজন। আর 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। 23 ধরনের নেমাটোসিস্ট নিডারিয়া প্রাণীর দেহে শনাক্ত করছেন, সেখানকার মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট তোমার হাইড্রায় পাওয়া যায়। ঠিক আছে, এটা পড়বা, 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রায় পাওয়া যায়। আর সেটার মধ্যে স্টেনোটিল বা পেনিট্রেন্ট এখানে কি করে, 3 সারির সর্পিল আকারে সজ্জিত এই যে 3টি বড় তীক্ষ্ণ বার থাকে, সর্পিল আকারে যুক্ত বারভিউল থাকে, সেখানে হিপনোটক্সিন থাকে। ফেনল কিন্তু আলাদা, আলিমসার অনুযায়ী তোমার ফেনল থাকে শুধুমাত্র স্টেরিওটেলিন, ঠিক আছে, স্টেপটোলিনে থাকে, আলিমসার অনুযায়ী। আমি আলিমসারের পড়াগুলোও পড়াই দিচ্ছি, বারবার বলতেছি, এটা ইম্পর্টেন্ট, আমার সাথে কোঅপারেট করার চেষ্টা করো। আচ্ছা, এই যে আরেকটা জিনিস এখান থেকে লাগবে, এই স্লাইড থেকে আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সিক্রেশন। সেটা হচ্ছে তোমার সিক্রেশনের অনুযায়ী, সিক্রেশন কি এই ভলভেন যেটা, সেটা সিক্রেট করে তোমার হচ্ছে কোষরস, এটা সিক্রেট করে তোমার কোষরস। ওকে, আর এটা লিখে রাখো, এটা আলিম স্যারের পড়া, এটা সিক্রেশন। আর হচ্ছে তোমার স্টেপটোলিন আর স্টেরিওলিন, এই দুইটাই সিক্রেট করে তোমার আঠালো রস। ওকে, তোমার বলবেন বা ডেস্টিনিন সিক্রেট করে হচ্ছে কোষরস, আর স্টেপটোলিন বা স্টেরিওলিন দুইটাই সিক্রেট করে আঠালো রস। আমি এটা মুছে দিচ্ছি, নাহলে আমি পড়াতে পারছি না। তো কি বললাম, বলবেন বা ডেসমোনিম সিক্রেট করে হচ্ছে তোমার এই যে ডেসমোনিম, এই জিনিসটাও তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকেও মানে তোমার স্টিনোটিল বা পেনিট্রেন্ট তোমরা তখন আবার বুঝতে পারবে না, যদি একটা নাম দিয়ে মনে রাখো না তাহলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখান থেকেও আসতে পারে, এখান থেকেও তোমাদের কনফিউজড করার জন্য আসতে পারে। আচ্ছা, এখান থেকে যা পড়তে হবে, এটা কাঁটাবিহীন, এটা পড়ো। তারপরে শিকার বা কোনো বস্তুর সাথে আঁকড়ে ধরতে সাহায্য করে, একটু পরে এটা পড়বো। আর এই স্টেপটোলিনের এখানে লিখে রাখো একটা জিনিস, যে এটার স্টেপটোলিনের যে এটা সূত্রকটা না, এটা কাঁটাযুক্ত সূত্রক না, তো এটা লম্বা লিখে রাখো। এটা আলিম স্যারের পড়া, আর এটা লেখো সূত্রক সোজা, এটার সূত্রকটা হচ্ছে তোমার সোজা, স্টেরিওলিনের সূত্রক তোমার সোজা, আলিম স্যারের বইয়ের পড়া, তো লিখে রাখো। আর এটার যে শ্যাফট সেটা হচ্ছে তোমার, মানে স্ট্রেপটোলিনের যে শ্যাফট সেটা হচ্ছে তোমার খাটো, মানে সরু আর কি, সরু। এটা এমনি মনে রাখতে পারলে মনে রাখো, ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট না। আর স্টেরিওলিনের যে শ্যাফট সেটা হচ্ছে তোমার, স্টেরিওলিনের কোনো শ্যাফট থাকে না, নেই। ঠিক আছে, এটার সূত্রক আমি কোথায় দেখাইছি, কোথায় সেটা দেখো আবার। ঠিক আছে, এই যে স্টেপটোলিনের সূত্রক লম্বা কিন্তু শ্যাফট সরু, আর স্টেরিওলিনের সূত্রক সোজা। দেখো এটা সোজাই মনে হইতেছে, কিন্তু এই যেখানে দেখো এটা কিন্তু সোজাই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে আর স্টেরিওলিন কি বললাম, স্টেরিওলিনের সূত্রক হচ্ছে সোজা আর শ্যাফট থাকে না। আচ্ছা, এটা মুছাই দিই।
মুছে দিই। আচ্ছা এটুকু মুছে দিই আর ওটুকু পড়বা। আর পড়বা কি, এই যে দেখো, এই যে এটুকু পড়বা, এই যে এটা কাটাবিহীন, ঠিক আছে, আর ওটা কাটাযুক্ত, এই যে কাটাযুক্ত, স্টেপটোলিন কাটাযুক্ত, আর স্টেরোলিন হচ্ছে কাটাবিহীন। আর নেমাটোসিস টেকনিকের কৌশল থেকে 3টা জিনিস পড়বা। কোন 3টা জিনিস পড়বা? পড়বা হচ্ছে এই 3টা জিনিস, এই যে রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া, খালি রিডিং, পলিগামা গ্লুটামেটের এই জিনিসটা পড়বা। আর এই পুরা কৌশলটা যারা এইচএসসি আসো না তারা পড়বা, এইচএসসি যারা তারা পড়বা। আচ্ছা যাই হোক, কাজ করতেছে না কেন? যাই হোক, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, কিছু করার নেই। আচ্ছা আর এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কাজ করে, এটা পড়বা। তারপরে 48 ঘন্টাটা ইম্পর্টেন্ট। 48 ঘন্টার মধ্যে নতুন ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা নতুন নিউক্লিওসাইট সৃষ্টি হয়, নিউক্লিওসাইট প্রতিস্থাপিত হয়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এই স্লাইড হয়ে গেল। তাহলে এই স্লাইড থেকে নিউক্লিওসাইড নেমাটোসাইটের মধ্যে পার্থক্যটা বেসিক ক্লিয়ার করার জন্য পড়বা। পুষ্টিকোষের মধ্যে মানে এই পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ, ওখানে থেকে যারা জানতে না যে পুষ্টিকোষ আর পেশি আবরণী কোষ একই জিনিস, তারা এখান থেকে জেনে গেলে। আর এখান থেকে ফ্লাজেলীয় যে কোষটা 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা সংযুক্ত থাকে, এটা ইম্পর্টেন্ট। আর এটা তো বললাম যে ফ্লাজেলা সংযুক্ত থাকে, এটা পড়তে হবে। আর এখান থেকে পড়ার মতো তো কিছু নেই। আসুন নেক্সট স্লাইডে যাই, এখান থেকে পড়ার মতো কিছু নেই। আচ্ছা গ্রন্থি কোষের 2 ধরনের থাকে, মিউকাস ক্ষরণকারী, এনজাইম ক্ষরণকারী। আর ইন্টারস্টিশিয়াল কোষ পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, এপিডার্মিস থেকে আগত কোষ। এন্ডোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন ছাড়াই এর কাজ করে। এগুলো মানে রিডিং দিতে পারো বা নাও দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। এগুলো শুধু রিডিং, এই পৃষ্ঠা খালি রিডিং, অনলি রিডিং, ঠিক আছে। তারপরে মেসোগ্লিয়ার থেকে এখানে পড়বা কি, এই যে 0.1 মাইক্রোমিটার পুরো, এই জিনিসটা পড়বা। আর এইখানকার এই ছকটা পড়তে পারো, এই যে বললাম এখানকার রিডিং, সব রিডিং। আর হচ্ছে আর মেসোগ্লিয়া আসো, মেসোগ্লিয়াটা হচ্ছে তোমার হাইড্রা মেসোগ্লিয়া 0.1 মাইক্রোমিটার পুরো। মানেটা হচ্ছে হাইড্রা মেসোগ্লিয়া 10⁻⁻7 মিটার পুরো, ঠিক আছে। এটা কিন্তু লাগবে, ইকুয়াল টু 0.1 মাইক্রোমিটার, ওকে, এটা লাগবে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। তারপরে হচ্ছে এখান থেকে যা লাগবে, কাজটা অত ইম্পর্টেন্ট না, রিডিং দিও। যাই হোক এখান থেকে এটা লাগবে যে হাইড্রেট পর্বটি পূর্বে সিলেন্টারেটা নামক পর্বভুক্ত ছিল। সিলেন্টারেটা পূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল, কিন্তু পরে এটা নিডারিয়া পর্বের মধ্যে ফেলা হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে বহিঃকোষীয় পরিপাক ঘটে, তারপরে অন্তঃকোষীয় পরিপাক ঘটায়, তারপরে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়। যাই হোক এখান থেকে রিডিং পড়ো, এটা যারা এইচএসসি দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এইচএসসি অনলি ফর এইচএসসি, নট ফর মেডিকেল। এখানে ওই কথাগুলি আবার বলছে, এই যে এটা পড়বা। এই স্লাইডটাতে আসো, এই যে হাটে যে মাংসাশী প্রাণী, এটা কথাটা পড়তে হবে। তারপরে গ্লুটিনগুলো 18 রস ক্ষরণ করে।
তারপরে এই কথাটা পড়তে হবে যে গ্লুটাথিয়ন, এই কথাটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর ভলভেন্টের এই কথাটা পড়ো, ভলভেন্টের কথাটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। ও আচ্ছা, এটা তো অনুশীলনে এমসিকিউ ভুলে গেছিলাম, টেক্সট লিখে রাখো। এই ভলভেন্ট যে নেমাটোসিস সূত্র শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে, এটা বলবে কি প্রশ্ন আসবে এরকম যে সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে কোন ধরনের নেমাটোসিস্ট। নেমাটোসিস 4টা না, অপশনে 4টাই থাকবে, তোমার ভলভেন্ট বা ডেসমোনিম আনসার করতে হবে। এই যে বললাম যে ডেসমোনিম, তো ভলভেন্ট থাকলো না, তুমি দেখবা যে ভলভেন্ট তো নাই, তুমি ভাববা যে প্রশ্নে ভুল আছে, কিন্তু আর দেওয়া আছে ডেসমোনিম, পরে এসে দেখবা যে ও আচ্ছা ডেসমোনিম, সো সবই পড়তে হবে। আর একটা কথা, কোর্সিকার আরেকটা নাম কিন্তু টেন্টাকল, এটা পড়তে হবে। টেন্টাকল একটু পরেই বোঝাচ্ছি। টেন্টাকল দেখো ওখানে লেখা আছে, কোর্সিকা মানে টেন্টাকল, এটা লেখা আছে। এটা কিন্তু আগের স্লাইডের পরে আমার এখন মনে আসলো, বুঝছো, আমি বলতে ভুলে গেছিলাম। আরেকটা লেখা আছে যে হাইড্রাকে মিঠা পানির পলিপ বলা হয়, এটাও কিন্তু আজ মনে নেই। হাইড্রাকে কি বলা হয়? মিঠা পানির পলিপ বলা হয়, এটাও আজ মনে নাই, এটা কিন্তু আলিমে আছে, মাজেদাতেও আছে, ঠিক আছে। সো যাদের নাই আলিম তাদের কিন্তু আমি পড়াই দিচ্ছি, আমারটা পড়লে আমার মনে হয় না আলিম স্যারের বই আবার নতুন করে তোমার পড়তে হবে। সো আমি এমনভাবেই পড়াই যে এক পড়াতেই সব পড়া হয়ে যায় ইনশাল্লাহ। স্টে টিউনড উইথ অ্যালেক্স মেডি সলিউশন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সবার মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করুক, আমিন। আর দেখো এখন গ্লুটিন্যান্টগুলো আঠালো রসকরণ করে। স্টিমুটিল এক ধরনের নেমাটোসিস্ট হ্যাপানোর। স্টিমুটিলের আরেক নাম কি? স্টিমুটিলের আরেক নাম কিন্তু পেনিট্রেন্ট, ঠিক আছে, আমরা পড়ে আসছি। আচ্ছা, এখান থেকে আর বেশি কিছু ইম্পর্টেন্ট না, আমরা নেক্সট স্লাইডে যাই। আমি কিন্তু মেডিকেল রিলেটেড পড়াইতেছি, যারা এইচএসসি তাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো, ঠিক আছে, আলাদা করে ভিডিও বানাবো, সমস্যা নেই, সবার জন্যই আছি। আর দেখো বহিঃকোষী পরিপাক, এখান থেকে আমার মনে হয় না যে মেডিকেল অ্যাডমিশনে কোনো, তবে এটা রিডিং দিবা, ঠিক আছে, এটা বেসিক, এটা ঠিক আছে। অবশ্য এখন বেসিক থেকেই বেশি কোয়েশ্চেন করে, মানে এইচএসসির স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে আস্তে আস্তে। সো আমার মানে কিছুই বাদ দিতে পারতেছি না। আগে তো মনে হতো যে অনেক কিছু, আমাদের পড়ার সময় আমরা অনেক কিছু বাদ দিয়ে ফেলতাম, তো তারপর ভালো করছি না, ঠিক আছে। আমাদের সময় আমরা মাত্র 0.5 মার্কের জন্য এসেন্স মানে ডিএমসিতে যাইতে পারিনি, সলিমুল্লাহ পড়ে রইলাম। যাই হোক, এখানে মেডিকেলে না 0.5 0.25ও ম্যাটার করে। এবং কি আমাদের যে সলিমুল্লাহর এক রোল, যে ও মানে ওর সাথে ডিএমসির যে লাস্ট কাটমার্ক, সেটার কোনো ডিফারেন্স নেই, তোমরা শুনে অবাক হয়ে যাবে। সে 81.75, ডিএমসির কাটমার্কও ছিল 81.75, শুধুমাত্র সিরিয়ালের পিছনে থাকার কারণে। এখন বলা হবে যে সিরিয়াল কেন পিছনে থাকে? সিরিয়াল পিছনে থাকে তোমাদের বায়োলজির মার্ক কম থাকার কারণে। সো এইচএসসিতে যারা ফাঁকিবাজি করে আসছো তাদের যে আমার মতো অবস্থা হবে, আমার ফ্রেন্ড যারা সলিমুল্লাহ পড়ে আমরা সামনের দিকে আছি যে তাদের মতো অবস্থা হবে। সো ফাঁকিবাজি করে না, অবশ্যই এইচএসসি ভালো করে দিবা, তারপরে আগেরটা আগে পরেরটা পরে, এটা আমাদের টিচাররা এখনো বলে আমাদেরকে, আমরাও তোমাদেরকে বলতেছি আগেরটা আগে পরেরটা পরে। সো আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। এখানে দেখো সিলেন্টোরনের যে খাদ্যবস্তু পরিপাক, এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক, এটা পড়বা। আর মানে বা আন্তঃকোষীয় পরিপাক, এটা মানে বহিঃকোষীয় পরিপাক। আই এম সো সরি, দেখছো আমি কি সব আন্তকে অন্ত বলতেছি, ঠিক আছে। আন্ত আর বহিঃকোষীয় একই জিনিস, এটা মনে রাখবা। আন্ত আর বহিঃকোষীয় একই জিনিস, আর অন্তঃকোষীয় আলাদা জিনিস, ঠিক আছে। এটা কিন্তু ভুল হবে তোমাদের আমার মনে হচ্ছে। আর হচ্ছে এখানে দেখো অন্তঃকোষীয় পরিপাক, আর সরি, বহিঃকোষীয় পরিপাকে ফ্লাজেলা সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাকে তোমার ঘনপথ সাহায্য করে, এটা ইম্পর্টেন্ট। বহিঃকোষীয় পরিপাকে
তোমার ফ্লাজেলা সাহায্য করে, আন্তঃকোষীয় পরিপাকে তোমার ফ্লাজেলা সাহায্য করে, আর অন্তঃকোষীয় পরিপাকে ঘনপথ সাহায্য করে। এখানে খাদ্য গহ্বর ওই যে ফ্যাগোলাইসোজোমের মতো আর কি, একটা গহ্বর বানায়, সেখানে লাইসোজোম ডিগ্রেডেশন করে এইরকম আর কি। আর এই ট্রিপসিন অ্যামাইলেজ যেটা তোমাদের ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারে আমি পড়াবো, এখানে আর পড়াচ্ছি না, এখানটায় এটা রিডিং দিতে পারো, না দিলেও সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু এইচএসসির জন্য, ঠিক আছে? এই ছকটা, এই পুরো স্লাইডটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, হাইড্রেট চলন, এটা খুবই ইম্পর্টেন্ট, হাইড্রেট চলন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কী পড়বা? দুইটা জিনিস পড়বা। এই স্লাইডে কী পড়বা? দুইটা জিনিস পড়বা, দুইটা লাইন পড়বা, দুইটা লাইন ঠাটা মুখস্থ করবা। কোন দুইটা লাইন ঠাটা মুখস্থ? এই যে এই লাইনটা পড়লা, এই লাইনটা পড়বা, এই যে এই লাইনটা পড়বা, দুইটা না আর কি, তিনটা লাইন বলা যায়। এই যেটা পড়বা আর এই লাইনটা পড়বা, এই লাইনটা পড়বা। এখান থেকে এই তিনটা লাইনই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা লাইনই পরীক্ষায় আসবে, ঠিক আছে? এর মধ্যে অনেকগুলো আয়সাও পড়ছে। এই তিনটা লাইন পড়বা। এই তিনটা লাইন নিয়ে আমার পড়ার মানে ইচ্ছা নাই, কারণ এটা এত ইম্পর্টেন্ট, এটা মানে কিছু না পারলেও এটা মানে পারতেই হবে। এই অধ্যায়ে কিছু না পারলেও ওই ফার্স্টে যে ক্লাসিফিকেশন দেখাইলাম না, ওইটা পারতে হবে, নাহলে এটা পারতে হবে। এই দুইটার একটা পারতেই হবে, নাহলে মানে কি বলবো, মেডিকেল ভর্তি পরীক্ষায় বসাই যাবে না এটা না পারলে। আচ্ছা, যাই হোক, তার নেক্সট স্লাইডে যাই। এই যে এটাকে ডিগবাজি চলন বলা হয়, এই যে সমার্ট সল্টিং বা ডিগবাজি চলন এখানেও বলা হয়েছে, এখানেও বলা হয়েছে। যাই হোক, গ্লাইডিং চলনটা কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি। গ্লাইডিং চলনটা তোমার টেক্সটে পাবা। গ্লাইডিং চলনটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার গ্লাইডিং চলন বা ইনভার্ট চলনটা ইম্পর্টেন্ট পড়বা। টেক্সটে আছে, অনুশীলনী আছে, বেসিক ক্লিয়ার করবা এখনই। আর এখান থেকে কি পড়বা? হাঁটাটা পড়বা। হাঁটা বা ওয়াকিং, এটা কি আরেকটা নাম কি জানো? নতমুখী চলন। নতমুখী চলন, এইটাকে বলা হয় টেন্টাকল চলন। একটু আগে বললাম নতমুখী চলন বা টেন্টাকল চলন। হাঁটা বা ওয়াকিংকে বলা হয় নতমুখী চলন, টেন্টাকল চলন, ঠিক আছে? এটা বুঝলা? বোঝার কথা। আর এই হামাগুড়ি থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে হাইটের আরোহণ আর অবরোহণ সম্পন্ন হয় কোন চলনের মাধ্যমে? হামাগুড়ি বা ক্রাউলিং চলনের মাধ্যমে, ঠিক আছে? আর এখান থেকে আর কিছু পড়ার নেই। যাই হোক, নেক্সট স্লাইডে যাই। তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম, 1 ঘন্টাই লাগলো। সেই 1 ঘন্টাই লাগলো, মানে আমি কি বলবো আর, মানে কোরিলেশন করে পড়াই তো, সেজন্য এটা এইচএসসির জন্য, সেজন্য বেশি টাইম লাগে, বুঝছো? আর এখানে কি বলছে? দ্রবিত এপিডার্মিসের মাধ্যমে অক্সিজেন সমগ্র এখানে শ্বসন বলছে। হাইড্রের উত্তেজিতায় আসো তোমরা। হাইড্রের উত্তেজিতা এখানে 20 ডিগ্রি সেলসিয়াসটা ইম্পর্টেন্ট। 20 ডিগ্রি সেলসিয়াসটা অনেক ইম্পর্টেন্ট। শীতল পানি পছন্দ করে। তারপরে ক্ষুধা অবস্থা, এটাও লাগবে না। বিদ্যুৎ প্রবাহতে আসো। বিদ্যুৎ প্রবাহতে তোমরা কি পড়বা? এই যে হাইড্রা দেহকে অ্যানোডের প্রতি বাঁকিয়ে দেয়। এটা দেহকে অ্যানোডের প্রতি বাঁকিয়ে দেয়। এখন বলবা যে এটা কি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা প্রাণীর আচরণ 12 নম্বর অধ্যায় যারা পড়ছো, এই যে কোরিলেশন কাকে বলে, আগেরটা তো রিলেশন করা সহজ, কিন্তু পরেরটাকেও রিলেশন করতে হবে। আমি পড়াইতেছি 2য় অধ্যায়, চলে গেছি 12 নম্বর অধ্যায়। এইভাবেই পড়তে হবে। এইভাবে যদি তুমি কোরিলেশন করতে পারো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কি তোমার ওই আনসার শিটের মতো বায়োলজি, বোটানি, জুলজি, তারপরে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এগুলো আলাদা করে দেওয়া থাকবে? অবশ্যই না। বোকার স্বর্গে বাস করতেছো। তোমার প্রশ্ন থাকবে, মনে করলা জিকে দিয়ে তোমার প্রশ্ন শুরু হয়েছে, ধরো তোমার জিকে দিয়ে শুরু হয়েছে, হইতেই পারে যে কারণে না কারো জিকে দিয়ে প্রশ্ন শুরু হইলো। তারপর তোমার ইংলিশ দিয়ে শুরু, ইংলিশ আসবে। তারপর চলে গেল কেমিস্ট্রি, তারপরে চলে আসলো বোটানি, তারপরে আবার চলে গেল ফিজিক্স, তারপরে আবার চলে আসলো তোমার জুলজি। এইভাবে আওলা জাওলা একবারে মাথা নষ্ট করে দিবে। যদি তুমি এখন মাথা তোমার নষ্ট করো, তোমার মাথা ওখানে ঠিক থাকবে।
এখন যদি মাথা আলাজাওলা না হয় ওইখানে যা মানে হঠাৎ করে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আল্লাহ না করুক। সো এখান থেকে পড়তে হবে। এই যে তোমার এখন পড়ায় আসো বিদ্যুৎ প্রবাহ, যেটা হাইড্রা মানে এটাকে বলা হয় তোমার গ্যালভানোট্যাক্স। লিখে রাখো নিচে, আমি তো উপর দিয়ে লিখতেছি, তোমরা আবার এইভাবে লিখো না, ঠিক আছে? খুবই খারাপ দেখা যায়। গ্যালভানোট্যাক্সিস, যেটাকে বলে গ্যালভানোট্যাক্সিস। প্রাণীর আচরণ, প্রাণীর চলনে তোমরা দেখবে ট্যাক্সিস নামে একটা কথা আছে। এখনই দেখো প্রাণীর আচরণ চ্যাপ্টারে বের করে দেখতে পারো, ট্যাক্সিস নামে একটা কথা আছে, সেখানে গ্যালভানোট্যাক্সিস নামে একটা কথা আছে। সরি, একটু কাট আউট হয়ে গেছিল। হাইড্রার দেহকে, এই যে হাইড্রার দেহকে যে অ্যানোডের প্রতি বাঁকিয়ে দেয়, এটা কি বলছি আমরা? গ্যালভানোট্যাক্সিস। গ্যালভানোট্যাক্সিস কি, যদি একটা, আচ্ছা ওটা ছাড়বো, এখন মেডিকেল রিলেটেড পড়ায়, এখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আসা উচিত এটা। আচ্ছা যাই হোক, তো আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেই গ্যালভানোট্যাক্সিস যে এই হাইড্রাটা দেহকে অ্যানোডের দিকে বাঁকিয়ে দেয় না, তো গ্যালভানোট্যাক্সিসের ওই জায়গায় এই বইয়ে লেখা নেই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ তোমার কি করে? চিংড়ি মাছ তোমার ক্যাথোডের দিকে বাঁকিয়ে দেয়। হাইড্রাটা কি করলো? অ্যানোডের দিকে বাঁকিয়ে দিল, আর চিংড়ি মাছ তোমার ক্যাথোডের দিকে দেহটা বাঁকিয়ে দেবে। সো এটা ইম্পর্টেন্ট। হাইড্রা দেহকে অ্যানোডের প্রতি বাঁকিয়ে দেয়, আর চিংড়ি ক্যাথোডের দিকে বাঁকিয়ে দেয়। এটা হচ্ছে তোমার 12 নম্বর চ্যাপ্টারে আমি পড়াবো। সো এত ভয় পাওয়ার কিছু কারণ নেই, এখন যদি না বুঝতে পারবো তখন বুঝাই দেব। আচ্ছা যাই হোক, নেক্সট স্লাইডে যাই। হাইড্রার জননে আসো, মুকুলোদ্গমে আসো। মুকুলোদ্গমটা ইম্পর্টেন্ট। মুকুলোদ্গম কখন হয়? গ্রীষ্মকালে হয়, এটাই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া, এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আর কিছু পড়ার লাগবে না। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আর এই মুকুলোদ্গম হতে কিন্তু তোমার 2 থেকে 3 দিন সময় লাগে। এটা কিন্তু তোমার আলিম স্যারের বইতে আছে, আমি লিখে দিলাম না, তোমার জানার কথা এটা। আচ্ছা যাই হোক, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, অনুদৈর্ঘ্য বিভাজন অনুপস্থিত, এগুলো হচ্ছে সব এইচএসসির পর রিলেটেড পড়া, বুঝছো? এটার দরকার নেই। আর এই ট্রেমলে তো জানোই, প্রকৃতি বিজ্ঞানী ট্রেমলে, এটা করছে ট্রেমলে, হাইড্রার আবিষ্কারক। আচ্ছা যাই হোক, এগুলো সব এইচএসসি রিলেটেড পড়া। এগুলো তোমরা শুধু রিডিং দিতে পারো, বুঝছো? শুধুমাত্র রিডিং দিতে পারো। তো এগুলাও রিডিং দিবা, এগুলো সব রিডিং দিবা। আর এটা লাগে, কি লাগে যে এই যে, ও আচ্ছা এখানে একটু কথা আছে। এইখানে তোমরা কি পড়বা? এই যে বলিতে এখানে পড়বা, এই যে এই জিনিসটা পড়তে হবে যে স্পার্মাটোগোনিয়া ডিপ্লয়েড, স্পার্মাটোসাইট ডিপ্লয়েড, স্পার্মাটিড হ্যাপ্লয়েড, এই কথাটা পড়তে হবে যে নিচের কোনটি তোমার হ্যাপ্লয়েড। এটা যদি বলে দিল তাহলে তোমার হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে। এটা তো বলতে ভুলে গেছিলাম। আচ্ছা এটাও ইম্পর্টেন্ট আছে, তো কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইডে এখান থেকে ইম্পর্টেন্ট কি, এই যে 24 থেকে 48 ঘন্টা, এটা আরেকটা কিভাবে আসতে পারে? 1 থেকে 2 দিন এভাবে আসবে, তখন তো আনসার করতে পারবে না। 1 থেকে 2 দিন, ঠিক আছে, 1 থেকে 2 দিন এভাবে আসতে পারে। আচ্ছা 1 থেকে 2 দিনের মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে এগুলো বিনষ্ট হয়ে যায়। আর নিউক্লিয়াসই ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে নিষেক সম্পন্ন করে এবং একটি ডিপ্লয়েড জায়গোট গঠন করে। আর হচ্ছে এখন এগুলোতে আসলে এগুলো আর কি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ইম্পর্টেন্ট। আর এটা একটু পড়তে পারো যে এই যে তোমরা পড়ছো আর কি, স্টেরিওগ্যাস্ট্রোলা যে
গ্যাস্ট্রোনাল চারদিকে তোমার কাইটিন নির্মিত, কাইটিন যেহেতু সিস্ট আবরণ গঠন করে, এটা একটু পড়বা। আর আব্রাহাম টিমলি আবার আসতেছে, তারপরে শ্রম বন্টন, এটা ইম্পর্টেন্ট না কিন্তু মানে আর কি রিডিং দিও আর কি, রিডিং লিখেও রাখছি আমি। আর মিথজীবিতা এটাও আর কি তোমার, কিন্তু এই যে মিথজীবিতার যে প্রাপ্ত উপকারটা এটা খুবই ইম্পর্টেন্ট। আসো নেক্সট স্লাইডে আসো। আর ভিরিডিসিমা আর জোক্লেরেলা এটা দেখে রাখো যে কোন শৈবালের সাথে মিথজীবিতা দেখা যায়, এটা আসবে এইভাবে আসবে যে কোন শৈবালের সাথে মিথজীবিতা দেখায়, জোক্লোরেলা। ওকে, সরি, নেক্সট স্লাইডে আসো। হ্যাঁ, এই যে এইটা ইম্পর্টেন্ট, এই যে পুরাটা, সরি এই যে পুরাটা, এই পুরাটা ইম্পর্টেন্ট, বুঝছো? শৈবালের প্রাপ্ত উপকার কি, শৈবাল কি কি উপকার পায়, হাইড্রার প্রাপ্ত উপকার কি, সেটা কি কি উপকার পায়। যেমন এই যেখানে তিনটা আছে, যেমন এখানে তিনটা আছে না, এখানে চারটা আছে, তো এখান থেকে অনেক সহজে এমসিকিউ বানানো যায়। শৈবালের প্রাপ্ত উপকার কি, আশ্রয়, সালোক সংশ্লেষণ এবং খাদ্য উৎপাদন। এগুলো তোমরা এইচএসসিতে পড়ে আসছো। যাই হোক, এইচএসসি যারা দিবা তারা এখন পড়তেছো, এবং এইচএসসি যারা দিবা সামনে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়বা। আর এটাও এইচএসসির জন্যই ইম্পর্টেন্ট, এগুলো লাগে না মেডিকেল অ্যাডমিশনের জন্য। যাই হোক।